হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমি ভালো আছি, পরিবারও ভালো আছে। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ শ্যুট করছি, আর তাও আমার নিজের বাড়িতে, মানে আমার নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর বাড়িতে। আসাম থেকে তো চলে এসেছো অনেকদিন আগে, তোমাদের তো এতদিন খবর পেয়েই গেছো। কিন্তু হ্যাঁ, এখানে এসে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি পুজো বলে। জগদ্ধাত্রী পুজোর ব্লগ তোমরা দেখেছো, বাট হয়তো তোমাদের কাছে সেরকম ইন্টারেস্টিং লেগেছে কিনা আমি জানি না, বাট শুধু পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাড়ির কিছু শেয়ার করিনি। তো আজকেও আরও একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে পূর্ণিমা, আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তো আজকে রাসযাত্রা, তো নবদ্বীপে তো তোমরা তো জানো রাস বিখ্যাত। তো সেরকমই আমার বাপের বাড়ি হচ্ছে নবদ্বীপে, তো সেখানেই যাবো আজকে রাসযাত্রা দেখতে। তোমাদের সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদেরকে না নিয়ে গেলে হয় বলো? তো সেই জন্য সকাল সকাল ঘুমে থেকে উঠে একদম ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁকঝিক করে স্নান টান সেরে এসে তো এখন পুজো দেবো। পুজো দিয়ে ঝটপট করে রেডি হয়ে নেবো। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, পুজো টুজো দিয়ে নিয়ে। এত দাদাভাই এখনও ঘুমাচ্ছে, কুট্টুসও ঘুমাচ্ছে। তোমরা ঘুমের থেকে উঠুক, ততক্ষণ পর্যন্ত আমার পুজো দেওয়া হয়ে যাবে। তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো সকাল সকাল। তো আজকের ব্লগটা কতটা ফাটাফাটি আর কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা তো বুঝেই গেছো। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিওটা অনেক ফাটাফাটি হবে। মেয়েরা যতই শ্বশুর বাড়ি থাক, বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই তার কিন্তু আলাদাই একটা আনন্দ, তাই না? আমার তো তাই মনে হয়। দেখো না, আমি কত সকাল সকাল আজকে তৈরি হয়ে নিয়েছি শুধু বাপের বাড়ি যাব বলে। রাসযাত্রা তো দেখবই, তা তো প্রত্যেক বছর দেখে এসেছি সেই ছোটোবেলা থেকে। তারপরেও কোথাও যে একটা আনন্দ হয় আলাদা করে, সেটা হচ্ছে বাপের বাড়ি যাওয়ার আলাদা আনন্দ। আর যেহেতু আজকে রাস পূর্ণিমা, তাই আমি আমার ঠাকুরকেও স্নান করিয়ে নিচ্ছি ঘি মধু দিয়ে। আজকে অনেক দিন পর যখন বাড়িতে আমি ব্লগ শ্যুট করছিলাম, শুধু ভাবছিলাম এই বাড়িটাকে ছেড়ে 1 মাস ছিলাম, বিশেষ করে ঘরটাকে ছেড়ে। খুব মনে পড়তো ঘরটার কথা। আসলে কি বলতো, আমরা মেয়েরা না খুব মায়ার জাত। যখন যেখানে আমরা বাস করি আমরা তার প্রতি মায়াতে জন্মে যাই। এই দেখো, যখন আমি এখান থেকে আসামে গেছি তখন এখানকার কথা মনে পড়ছে, এখান থেকে যখন আসাম থেকে আবার এখানে এসেছি আসামের কথা মনে পড়ছে। কি করব বলো, প্রত্যেকটাই যে সংসার, মেয়েরা সংসার করতে ভালোবাসে, তাই বারংবার সংসারের মধ্যে পড়ে তারা প্রেমে ভাসে। এখন সকাল সকাল চা খেয়ে নেব, কারণ পুজো দেওয়া আমার হয়ে গেছে। তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুমের থেকে ওঠেনি, তাই তার জন্য আমি চা করছি, আর নিজের জন্য 1 কাপ চা খেয়ে নিয়ে আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে নেওয়ার পরেই তোমাদের দাদাভাই আমার ভাসুরের ছেলে একটু শরীরটা খারাপ হয়েছিল, ডাক্তারখানায় নিয়ে গেছিলো। তো ব্যাক করে আবার আমরা রেডি হয়ে নিয়েছিলাম। যদিও বেলা 10টায় বসানোর কথা ছিল আমাদের, সেখানে আমরা 12:30টায় বেজে গেছে। তো এই দেখো, আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি তেল ভরার জন্য। তারপরে শুরু হলো আমাদের জার্নি। আর যেহেতু তোমাদের দাদাভাই একটু ঘুরতে ভালোবাসে, তাই সে কিন্তু কখনো সোজা রাস্তায় চলে না। দেখো কোন অলিগলি দিয়ে ঢুকছে, আর এটা কিন্তু একদম গ্রামের পরিবেশ আর জঙ্গল চারদিকে দেখতেই পেলে। তো এখন আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে। একটু ভুল বলে ফেললাম, মায়াপুর না, এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। এর পরের পাশের ঘাটটা হচ্ছে মায়াপুর ঘাট। তো আমাদের স্বরূপগঞ্জ ঘাটটা কি পার করতে হয়। তো এখন ঘাটের সামনে চলে এসেছি। তো এই ঘাটটার সামনে যতবার আসি একটা আলাদা অনুভূতি হয়, কারণ মনে হয় যেন আমরা ধামে, নবদ্বীপ ধাম মহাপ্রভুর দেশে চলে এসেছি। তারপরে তোমাদের দাদাভাই বললো টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে। তারপরে বললো না, বাইক নিয়ে যদি এসছি টিকিট কাউন্টারে কাটার দরকার নেই, একদম বাইরে বেরিয়ে দেবো। আর এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইকে নিয়ে আমি বাইকে করে যাচ্ছি। এমন নয়, এর আগে করে গেছি, কিন্তু দাদাভাই বাইক নিয়ে যেতে খুব ভয় পায়। তো আমার কথার জোরেই বারবার করে বাইক নিয়ে আসে আর কি, গঙ্গা পার হতে। বলে না আমি পারবো না, ভয় লাগে, সেরকম কিছু না। বলে না, গঙ্গা দিয়ে না বাইক নিয়ে যাবো না। কিন্তু আমি চলো চলো, কিছু হবে না, সবাই তো যায়, কারণ নদীর এপার আর ওপার। এপারে এপারে মানুষজন ওপারে যাচ্ছে, ওপারে মানুষজন এপারে যাচ্ছে, আর ওই পারটায় মায়াপুর আছে। তো এই যে আমাদের জেটি ঘাটে চলে এসেছি, এর পাশেরটা হচ্ছে মায়াপুর ঘাট। তো এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি তো দাদাভাইয়ের জন্য। আর যেহেতু রাস শুরু হয়ে গেছে, এত ভিড় তো বলার মতো না। তো দাঁড়িয়েই আছি অনেকক্ষণ ধরে, আসছে না কেন ভাবছি, টেনশনও হচ্ছে আসছে না করে। তারপরে আসার পরে এই যে আমরা বেরিয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ নবদ্বীপ শুধুমাত্র আমরা পা দিয়েছি, আর এত ভিড়, যেমন যাত্রীর ভিড় তেমন মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়। এই ভিড় ঠেলে বেরোনোটাই অনেক মুশকিল।
তো আমি বললাম তো দাদাভাইকে তুমি আগে চলে যাও, আমি একটু পরে আস্তে আস্তে আসছি, তারপরে একসাথে উঠবো। তো ঘাটের সামনেই পুজো হচ্ছিলো, তো পুজোটা দেখে নিয়ে বেরিয়ে গেলাম আমরা। আর এই নবদ্বীপে জমজমাটি পুজো শুরু হয়ে গেছে, তো মনে মনে একটা আলাদাই আনন্দ। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা শবশিব, দুটো শিব দেখো, সব শিব আছে, তার উপরে মা বসে আছে। তো খুব ভয়ানক ঠাকুরটা, এটা কিন্তু আমরা ছোটো থেকেই দেখে আসছি। তো চলে এসেছি আমাদের বাড়িতে, আর বাড়িতে আসা মাত্রই তোমাদের পুজোর একটা নবমী দেখাচ্ছি। তো কি হয় বলো তো, নবমী করতে বেরোনো মানে যে শিঙাগুলো আছে না, ওগুলো নিয়ে বেরোয় সবাই, ঠাকুর মানে শিঙাগুলো আর কি পরিক্রমা মতন করে। আর এই যে পেছনে পেছনে যারা যাচ্ছে সবাই গঙ্গায় যাবে, কেউ পুকুরে যাবে, জল টল ভরবে, মানে এরকম একটা ব্যাপার আর কি। আর তার পেছনে পেছনে দেখো কত সুন্দর সাজিয়েছে, এখানে সাঁওতালদের নাচ আছে, মানে আদিবাসীরা যারা নাচে, তারপরে বিভিন্ন রকম দেখো ঘোড়ায় চেপে নাচছে, তারপরে সেই বড় বড় লাঠির ওপরে, মানে এগুলো না আমরা দেখে দেখে অভ্যস্ত, আমার কাছে নতুনত্ব কিছু লাগে না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমি জানি আমার যেসব বন্ধুরা এগুলো কোনোদিন দেখেনি বা দেখেছে তাদের ভালো লাগে, তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে কে কোথা থেকে দেখছো, এগুলো কেমন দেখেছো। আর ঢাকের আওয়াজের কথা তো কিছু বলারই নেই, তার মানে তুলনাই হয় না। তো তারপরে ঘরে চলে আসলাম, এসেছি। বাবারে বাবারে, এখন লাগছে গরম, ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার আগে। আমার গুরুদেবের বাড়ি এই কৃষি মেলার বাটের পাশে। আমাদের ঠাকুরটা এই হলো মা রণচণ্ডী, যেটা হচ্ছে আমাদের বাড়ির পুজো। বাড়ির পুজো কেন বলছি, আমাদের বাড়ির সঙ্গে এই পুজোটা হয় বলে বাড়ির পুজোই বললাম। এখানে আমার সেই বৌদিরা সবাই মিলে, এখানে বৌদিরা আছে, বোনেরা আছে, পুজোর প্রসাদ মাগছিল। আর মা বললো ঘরের ঠাকুরটাকে দেখাতে, সত্যি আমাদের ঘরের ঠাকুরটাকে দেখেও কিন্তু আমার মন ভরে যায়। সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছিল দাদাভাই, আমি কুট্টুস, এবার বেরবো আমরা ঠাকুর দেখতে। চলো তোমাদেরকে নবদ্বীপের রাসের ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। আর পাড়ার ঠাকুরটা দেখতেই পেলে তোমরা। বড় মুশকিল। এখন আমরা ঠাকুর দেখতে যাব। কোথায় যাবো ঠাকুর দেখতে? রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে। মা বাবাকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম, ঠাকুর দেখে বাড়ি চলে যাব, থাকবো না, কারণ কুট্টুসের পরীক্ষা আছে, আর তোমার দাদাভাই চলে যাবে আসামে, তাই রাতে আর থাকবো না, আমরা বেরিয়ে যাব। তো এই ঠাকুরটা আমাদের একদম বাড়ির পাশেই, মা কালী আর কি। কিন্তু দিদির বাড়ি যেতে গেলে খুব সমস্যায় পড়েছিলাম, রাস্তায় পুলিশ যেতে দিচ্ছিল না, রাস্তাঘাট সব নো এন্ট্রি করে দিয়েছিল। কিন্তু আমার জাইম্বু অনেকক্ষণ দেরি হয়েছিল বলে, মানে ভাবতে হয়েছিল যে আমরা দেরি করছিলাম কেন। তো মা ছেড়ে কি আমাদের আসতে পারে বলো, মা তো মন দুঃখ। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নবদ্বীপের সবচেয়ে, যেমন আমাদের কৃষ্ণনগরের বুড়ি মা, তেমন নবদ্বীপের বড়সা মা। এটা হচ্ছে মা বড়সা মার ঠাকুর, এবং খুবই জাগ্রত ঠাকুরটা। কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছিল, ফুচকা গেলে পটি করবে না, চলে আইলাইনি এখানটা দাঁড়া, মাঝখানটা দাঁড়া। ঠাকুরটা জানো তো পুড়ে গেছিলো, মানে আরণ করার সময়। তো চলো সেই দুঃখের কথা আর কি বলবো, দুঃখের কথা তো আমি এবার নিজের জন্য বলবো। ঠাকুর দেখতে বেরিয়ে এরকম কোলে করে নিয়ে, বাচ্চা কোলে করে নিয়ে কারা হাঁটো বলো তো একটুখানি, দেখো আমাকে, তোমাদের কুট্টু সারা হাঁটবে না, কোলে উঠবে, এইরকম সেজে গুজে মানে কোলের মধ্যে একখানা ট্যাও নিয়ে হাঁটতে কার কেমন লাগে। কি করব বন্ধুরা, চলো আনন্দ যখন করতে হবে কষ্টও করতে হবে। তো এটা হচ্ছে মা অন্নপূর্ণা, তারপরে দেখলাম বাবা তারকনাথ। আর নবদ্বীপের একটা ঐতিহ্য আছে, তোমরা সবাই ভাবতে পারো রাস মানে হচ্ছে রাধাকৃষ্ণ, না বন্ধুরা, হ্যাঁ এটা বলে এটা মুক্তকেশী। তো রাস মানে কিন্তু 33 কোটিতে দেবতা আছে, প্রত্যেকটা দেবতাই কিন্তু নবদ্বীপে তৈরি হয়, এবং তোমরা বিভিন্ন রকম রূপ তার দেখতে পারবে, যেই রূপের নামও তোমরা জানো না। যেমন এই ঠাকুরটা, এইটা দেবী গোষ্ঠ, তোমরা নামগুলো কখনো শুনেছো? দেখো সমস্ত ঠাকুর মানে নিয়ে, দেবতাদের নিয়ে দেবী গোষ্ঠ বাজনা বাজাচ্ছিল, অপরূপ সুন্দর তাল। এত সুন্দর বাজনার তালে কার না মানে নাচতে ইচ্ছা করে বলো। তো ওরকমই দুজনে মিলে একটুখানি নেচে নিলাম, এটা আমার দিদির মেয়ে। তো তারপরে আবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। তো এটা হচ্ছে শ্রী শ্রী ভারত মাতা। তো ভারত মাতা ঠাকুর নবদ্বীপে খুব একটা বেশি হয় না, খুব কম হয়, তাও একটা হয়েছে, তোমরা শেয়ার করলাম। এটা গঙ্গা মাতা। তো চলো তোমাদের আরও অনেক রকম ঠাকুর দেখাবো, কিন্তু খিদেও তো পেয়ে গেছে, শুধু ফুচকা খেলেই হবে। আমরা চলে আসলাম হ্যাপি রিল্যাক্সে। তো এত ভিড়, আমার দিদি বলছে ভেতরে ভিড় ঠেলে যাওয়া যাবে না। আমি বললাম ভিড় ঠেলে যাওয়া যাবে না,
শেষে আমরা ভেতরে গেলাম এবং বসে একটা টেবিল পেলাম। তো তোমার দাদাভাই মোগলাই খেতে চেয়েছিলো, তো আমরা মোগলাই নিয়ে নিয়েছিলাম। তো মোগলাইটা আগের দিনে খেয়েছিলাম বাড়িতে, তো ভালো লাগেনি বলে আবার পরের দিন মোগলাই। তো আমি নিয়ে তো ছিলাম 1 প্লেট, কিন্তু আমি খেতে পারিনি পুরোটা, জানো তো, খুব কষ্ট হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি মডার্ন ঠাকুর দেখতে। দেখো মা দুর্গাকে মডার্ন ড্রেস পরিয়ে দিয়েছে। আর এখানে এক ধরনের বেলুন বিক্রি হচ্ছিলো, বেশ মানে মজাদার বেলুনটা, দেখো যেখানে সেখানে লেগে যাচ্ছে, বেশ সুন্দর। তারপরে এই ঠাকুরটা দেখো, মহিষমর্দিনী ঠাকুর, কত বড় ঠাকুরটা করেছে, তাই না? আর তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম এই মণ্ডপটা দেখতে, বেশ সুন্দর করেছিল। হ্যাঁ, এখানে কিন্তু কোনো প্যান্ডেলের মাধুর্য নেই, কিন্তু ঠাকুরের মাধুর্য আছে, ঠাকুর থেকে শান্তি পাবে। তো মা অন্নপূর্ণা ঠাকুর। আর সবার শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে মা ভদ্রাকালী, সেটা অনেক বড়, এই ঠাকুরটাকে বের করতে অনেক কষ্ট হয়। তো মা ভদ্রাকালীকে দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। এরপরে বাড়ি চলে গেছিলাম। টাটা।